তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি যারা যারা আজকের ভিডিওটা দেখছো সকলেই সুস্থ এবং সুন্দর আছো। তো তোমাদের আজকে হচ্ছে আমাদের আলোর প্রতিফলন অধ্যায়ের লেকচার 1 এর পার্ট 2। তো এর আগের দিন আমরা পার্ট 1টা করেছি, ঠিক আছে? পার্ট 1 কেন দেখো, আমরা এর আগের দিন মানে গত ক্লাসটায়, ঠিক আছে, এই তিনটা টপিক পড়ছিলাম। এখন এই তিনটা টপিক পড়ার পর আমাদের ক্লাস ডিউরেশনটা একটু বেশি হয়েছিল, যার জন্য আমরা পার্ট 2তে এই টপিকগুলো আজকে পড়বো, ঠিক আছে? আচ্ছা, তো এই টপিকগুলো এর আগে যেহেতু আমরা এই তিনটা চ্যাপ্টার পড়েছি, তোমরা অবশ্যই একটু যাদের নোট করা আছে নোটটা একটু পড়ো, এবং যারা ক্লাসটা করো নাই আমি অবশ্যই বলবো এই পার্ট 1টা দেখে তারপর এটা দেখতে আসো, নাহলে কি অনেক কিছু মিস করবা, ঠিক আছে? যারা একদম নতুন দেখতেছো অবশ্যই তোমরা পার্ট 1টা দেখে তারপর পার্ট 2টা শুরু করবা। আচ্ছা, এবার তাহলে আসো আমরা মেইন ক্লাসে ঢুকি। তো ক্লাসে যখন আজকে কোথা থেকে পড়বো আমরা? তাহলে আজকে পড়বো হচ্ছে দর্পণ থেকে, তাই তো? দর্পণ থেকে। আচ্ছা, তো এই দর্পণটা আসলে কি জিনিস বলো তো? আমরা তো আয়না চিনি সবাই, তাই না? মোটামুটি আয়না তো চিনি। দর্পণের আরেক নাম কি জানো? আয়না। একটু ঝাপসা হয়ে যাচ্ছে, তাই না? চেঞ্জ করি এটা। তো দর্পণের আরেক নামই হচ্ছে আয়না। তার আগে একটু দর্পণের সংজ্ঞাটা আমি আগেও বলেছি, গত ক্লাসেও বলেছি, আজকেও বলতেছি, সবকিছুর একটা একটা সংজ্ঞা আছে। অবশ্যই সংজ্ঞাটা তোমরা বই থেকে পড়বা, কারণ ক্লাসে সবকিছু পড়লে মনে রাখতেও পারবা না এবং ক্লাস ডিউরেশন অনেক বেশি হবে। ওকে, তা অ্যাকচুয়ালি আমরা বুঝছি যে দর্পণ জিনিসটা কি জিনিস, সংজ্ঞাটা তোমরা বই থেকে পড়ে নিও। এখন দর্পণটা হচ্ছে, দেখো, কোনো প্রতিফলক পৃষ্ঠে, ধরো এই একটা প্রতিফলক পৃষ্ঠে আলো আলোক রশ্মি আপতিত হওয়ার পর আবার বাধা পেয়ে, মানে কি প্রথম মাধ্যম থেকে, ধরো একটা বায়বীয় মাধ্যম না, এটা এটা হচ্ছে প্রথম মাধ্যম, এবং প্রথম মাধ্যম থেকে এসে মানে আপতিত হয়ে দ্বিতীয় মাধ্যমে বাধা পেয়ে, ধরো একটা দ্বিতীয় মাধ্যম, এটা বাধা পেয়ে আবার আলোর কিছু অংশ, যতটুকু আসছিল তার কিছু অংশ, ধরো কি এই একটা আলোক রশ্মি, হ্যাঁ, এটা আসলো, আসলে যে বাধা পাইছে, বাধা পাই কিছু অংশ, ধরো কি একটা ক্যাপ করলাম আমরা, মানে কিছু অংশ আবার ফেরত চলে আসছে। তো এইটাকে হচ্ছে কি প্রতিফলন বলে। এই যে ফেরত আসাকে প্রতিফলন পৃষ্ঠটাকে হচ্ছে দর্পণ বলে। এই যে বাধাটা যেখানে পালো, যেখানে বাধাটা পেলো, এটা হচ্ছে দর্পণ, ঠিক আছে? অবশ্যই মনে রাখবা দর্পণটা কেমন। ধরো এই একটা আয়না চিন্তা করি, হ্যাঁ, এখন আয়নার এক সাইডে তো আমরা কি নিজেদের মুখ দেখতে পারি না, হ্যাঁ? তো এই যে এখানে কিছু লাগানো থাকে না, এটাকে পারা বলে, ঠিক আছে? পারা বা সিলভারিং বলে, সিলভারিং, সিলভারিং করা, ঠিক আছে? এবং এই যে এই পাশটাই আমরা নিজেদের দেখতে পাই, ধরো আমরা নিজেদের চিন্তা করলাম, এই যে এখানে আমরা কি নিজেদের দেখতে পাচ্ছি আয়নায়, তো এটা হচ্ছে সেই দর্পণ। ওকে, এখন এই দর্পণটাকে হচ্ছে দুই প্রকার। ওকে, দর্পণ কত প্রকার? আমরা হেডলাইনটা দিই, দর্পণ দুই প্রকার। দর্পণ হচ্ছে দুই প্রকার, কি কি? এক, সমতল দর্পণ, ঠিক আছে? সমতল সমতল দর্পণ। দ্বিতীয় হচ্ছে কি উত্তল দর্পণ, বা সরি উত্তল না, গোলীয় দর্পণ। দর্পণ মেইন হচ্ছে দুই প্রকার। এখন সমতল দর্পণটা কি জিনিস দেখো, যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠটা হচ্ছে মসৃণ এবং সমতল, মসৃণ এবং সমতল, সেটা কি জিনিস? তুমি এটা চিন্তা করো, ধরো একটা প্রতিফলক পৃষ্ঠ, এটা কি মসৃণ না? এটা মসৃণ, এখানে কিন্তু কি মানে ভাঁজ ভাঁজ বা বেঁকা বেঁকা আছে, এটা কিন্তু বেঁকা না, এটা কিন্তু মসৃণ। এবং এটা কি সমতল না? প্লেন। তো এটা হচ্ছে সমতল। তাহলে কি যে প্রতিফলক পৃষ্ঠকে মসৃণ এবং সমতল, ধরো এটাই চিন্তা করতে পারি, কিন্তু এটাও কিন্তু একটা প্রতিফলক পৃষ্ঠ। এই যেখানে তোমরা একটা আলো দেখতে পাচ্ছ, আলোর রিফ্লেকশন হচ্ছে, তো এটাও কিন্তু একটা দর্পণের মধ্যে কাজ করতেছে। ওকে, তাহলে এটাকে কিন্তু আমরা একটা সমতল দর্পণ বলতে পারি। আর তোমরা যখন যে আয়নায় নিজেদের দেখো, আয়নাটা হচ্ছে একটা সমতল দর্পণ, ঠিক আছে? তাহলে কি মানে কি সমতল দর্পণ হলে দুইটা জিনিস ভালো লাগবে, মসৃণ ও সমতল। তাহলে কি যে প্রতিফলক পৃষ্ঠ মসৃণ এবং সমতল, এবং যেখানে কি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, আলোর নিয়মিত প্রতিফলন, নিয়মিত আমৃত প্রতিফলন কি যে আমরা এখানে দেখেছিলাম না গত ক্লাসে, পার্ট 1-এ দেখছি। তো যারা দেখছো তারা তো জানে নিয়মিত প্রতিফলন কি, অর্থাৎ এই যে আসবে
আসে এভাবে চলে যাবে, ঠিক আছে, সেমভাবে আসবে, এটাও এভাবে চলে যাবে। তো এটাই হচ্ছে সেই নিয়মিত প্রতিফলন, ঠিক আছে। তো সমতল দর্পণে এটা হবে। আচ্ছা, এবার সমতল দর্পণের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি জানো? ওটা চিন্তা করো, ধরো একটা আয়না, হ্যাঁ, ধরো এই একটা আয়না মাটির পরে রাখা আছে, বড় একটা আয়না মাটির পরে রাখা আছে, তুমি বান্ধা, হ্যাঁ, তো তুমি না, ধরো একটা কি, তুমি একটা কলম রাখছো, সাপোজ ধরো, ধরো এই একটা কলম, ঠিক আছে। এখন সমতল দর্পণ হইতে গেলে একটা কি, প্রতিবিম্বের দূরত্ব এবং লক্ষ্যবস্তুর দূরত্ব সমান। ধরো কি এই আছে একটা লক্ষ্য আছে, লক্ষ্যবস্তু কি জানো? তুমি যখন আয়নায় নিজেকে দেখতেছো না, ধরো কি একটা আয়নায়, এখানে একটা আয়না আছে, তুমি নিজেকে দেখতেছো, তো তুমি হচ্ছে লক্ষ্যবস্তু। তুমি যে দেখতেছো আয়নার ভিতরে একটা প্রতিবিম্ব, ওইটাকে বলা আছে কি, বলো, প্রতিবিম্ব বলে, ঠিক আছে। তাহলে তুমি তুমি হচ্ছে লক্ষ্যবস্তু, ওইটা হচ্ছে প্রতিবিম্ব। এখন ধরো এখানে একটা প্রতিবিম্ব হয়েছে, এটার প্রতিবিম্বটা ধরো এইখানে হয়েছে, এটা কিন্তু আয়নার ভিতরে, এটা কিন্তু আয়নার ভিতরে নিজেকে দেখতেছো, এটা হচ্ছে আয়না, আয়নার ভিতরে তুমি তোমাকে দেখতেছো, এটা হচ্ছে কি প্রতিবিম্ব। আচ্ছা, এখন প্রথম সপ্তাহটা কিন্তু একটা বৈশিষ্ট্য, হ্যাঁ, সমতল দর্পণের কিছু বৈশিষ্ট্য, এটা কি, লক্ষ্য বস্তুটাকে লিখি, লক্ষ্য বস্তুর, আচ্ছা এই শর্ট পয়েন্ট গুলো কিন্তু তোমরা লিখে নিবা, ঠিক আছে, খাতা একটু নোট করে নিবা। লক্ষ্য বস্তুর দূরত্ব ইজ ইকুয়াল টু প্রতিবিম্বের দূরত্ব। এখন দেখো, এই যে আয়না থেকে এই যে একটা লক্ষ্য বস্তু, এটা দূরত্ব কত, ধরো আমরা জানি না, ধরলাম এক্স, ঠিক আছে, এক্স না, ধরো 5 মিটার ধরলাম, কত, 5 মিটার। আয়না থেকে তোমার দূরত্ব বা লক্ষ্য বস্তুর দূরত্ব, এটা হচ্ছে লক্ষ্য বস্তু, ঠিক আছে। এবং কি প্রতিবিম্ব দূরত্ব সমান, অর্থাৎ এই যে প্রতিবিম্বটা যেখানে হয়েছে না, এটাও হবে 5 মিটার, ঠিক আছে। যদি এইটা 10 মিটার হতো সাপোজ, তাহলে এই যে এই আয়না থেকে এই দূরত্বটুকু হতো 10 মিটার। বোঝা গেছে? এতটুকু যত যা হবে এতটুকু তাই হবে। এটা কি সমতল দর্পণের বৈশিষ্ট্য। আচ্ছা, সেকেন্ডটাই আসি আমরা, এটা একটু লিখে নিও। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে সমতল দর্পণের বৈশিষ্ট্য, দূরত্ব তো বুঝলাম, কি আকার, আকার সমান। আকার সমানটা বলতে কি বোঝাই দেখো, আচ্ছা তোমরা একটু লিখে নাও, কিন্তু শর্ট ফর্ম গুলো মানে শর্ট করে একটু লিখে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে পরীক্ষার সময়, ঠিক আছে। তোমরা ডিটেলস লিখবা। এটা কি লিখবা জানো? যে লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্বর আকার সমান, ঠিক আছে। একটু বুঝি কেমন, ধরো এই যে এইটা, তোমার দাগ টানি, হ্যাঁ, তো ধরো এই তোমার কলমের, আচ্ছা এটা কলম না, এখন তোমরা একটু লম্বা কেউ চিন্তা করলি, ধরো ঠিক আছে, এটা বড় একটা লাঠি, বড় একটা লাঠি চিন্তা করি। এখন এইটার সাইজ হলো কত, ধরো আমরা 2 মিটার ধরলাম, ঠিক আছে। এই যে এতটুকু যদি 2 মিটার হয়, যে প্রতিবিম্বটা হবে এটাও হবে 2 মিটার, ক্লিয়ার? আচ্ছা ধরো কি সেম ভাবে একটা জিনিস আমি রাখলাম না, এটা লক্ষ্যবস্তু, এই যে প্রতিবিম্বটা হবে, ওকে, এই দুটার সাইজ কিন্তু সমান হবে, যদি এখানে একটু বড় এটা, বাট সমান হবে। বোঝা গেছে? আচ্ছা, এবার এটা মুছলাম কেন, সেকেন্ডটা হচ্ছে কি, সোজা এবং অবাস্তব প্রতিবিম্ব। এটা কি জিনিস ভাইয়া? প্রতিবিম্ব হবে সোজা ও অবাস্তব। বুঝি, ধরো কি এই যে একটা ছিল তোমার লক্ষ্যবস্তু না, এটা কি ছিল কি 2 মিটার। সোজা বলতে কি জানো, এই যে প্রতিবিম্বটা আমরা পাইছি, এটা যেদিকে, ধর এই মাথাটা যেদিকে, এটার মাথাও থাকবে সেদিকে, ক্লিয়ার? অবাস্তব জিনিস জানো, অবস্থাটা কি দর্পণের পিছনে হয়েছে না প্রতিবিম্বটা, এটা ধরো না। অবাস্তব জিনিসটা কি, এখন যদি আমি তোমাকে বলি, এটা একটু মনে রাখো, ঠিক আছে, কারণ কি এখন যদি তোমাকে আমি অবাস্তবটা বলি তুমি বুঝবা না, তুমি বুঝতে ভাই কেন বুঝবো না, কারণ এটা আর একটা পার্ট আছে, হ্যাঁ, আমরা কিন্তু এই অধ্যায়ের পরে টোটাল 4টা লেকচার হবে, তো পরের যে ক্লাসটা, পরের ক্লাসটা আমরা অবাস্তব জিনিসটা মানে চিত্রের মাধ্যমে বুঝবো। তো অবাস্তব জিনিসটা তোমরা তখন ভালোভাবে আমি বোঝাবো, এখন যদি তোমাকে আমি বোঝাই একটু কনফিউশন থেকে যাবে এবং বোঝাতে গেলে একটু লং হয়ে যেতে পারে ব্যাপারটা। সো
এটা মনে রাখো যে সোজা এবং অবাস্তব হবে। এটা নোট খাতায় মনে রাখো, কালকের নেক্সট ক্লাসটাই এটা আমরা বোঝাই দেবো, ঠিক আছে? এখন বুঝবো না, এখন এটা আমরা বুঝবো না। গেল 4 নাম্বারটা একটু আসি আমরা, ধরো কি সরি 4 নাম্বারটা কি হবে? পার্শ্ব পরিবর্তন হয় কি? আমি কিন্তু একটা শর্ট ফর্ম লিখতেছি, হ্যাঁ, পার্শ্ব পরিবর্তন হবে। আমি শর্ট ফর্ম লিখলাম, তোমরা ফুলটা বই থেকে যখন পড়বা, বইতে ওটা লেখা আছে, তখন ফুলটা লিখবা, ওকে? আচ্ছা, পার্শ্ব পরিবর্তনটা কি জানো? আচ্ছা, এই চিত্রটা এবার আমাদের একটু মোছা লাগবে। আচ্ছা, এটা না চিত্র আঁকালে একটু বুঝবা না হয়তো, দেখো একটু বুঝি তাও। ধরো এই মানুষ, এটা ধরো তোমার ডান হাত, ঠিক আছে, আর এটা ধরো বাম হাত, এটা বাম হাত তোমার, হ্যাঁ। এই যে যখন তুমি নিজেকে এখানে দেখবা না প্রতিবিম্বটাই, হ্যাঁ, তুমি তখন এই পাশে বাম হাত ছিল না, তোমার বাম হাত হয়ে যাবে এই পাশে, এইটা হয়ে যাবে তোমার ডান হাত। কিন্তু নর্মাল তুমি চিন্তা করো, তুমি যখন আয়নায় থাকো, তুমি নিজেকে দেখবা, হ্যাঁ, তুমি আজকে নিজের আয়নায় দেখবা, তখন কি তুমি যখন তোমার ডান হাত তো করবা এই পাশে আয়নায় দেখবা, এবারে তোমার বাম মতো ডান হাত হচ্ছে, মানে কি সাইড চেঞ্জ হয়ে যায়, ওকে? তো এইটা, তো এই চারটাই হচ্ছে কি সমতল দর্পণের বৈশিষ্ট্য, এটা একটু মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, একটা মিনিট একটু হোল্ড করি, ঠিক আছে? আমাদের যেহেতু আজান হচ্ছে, একটু ভিডিওটা পজ করি, আজান শেষ হলে আমরা শুরু করবো আবার, ওকে? আচ্ছা, আরো তাহলে শুরু করি আবার। এবার তাহলে কি দর্পণের নিয়ম, সরি সমতল দর্পণ আমাদের শেষ, এবার শিখবো কি গোলীয় দর্পণ, ওকে? গোলীয় দর্পণটা জিনিস কি জানো? আচ্ছা, তার আগে একটু গোলীয় দর্পণটা অ্যাকচুয়ালি এমন হয়, এই এটা কেমন হয়, ধরো আমি এটা বৃত্ত চিন্তা করি, হ্যাঁ, ধরো তুমি একটা বৃত্ত চিন্তা করো, বৃত্তর এই যে একটা অংশ, এটা হচ্ছে কি একটা গোলীয় দর্পণ, ঠিক আছে? এই যে এইটুকু একটা গোলীয় দর্পণ। এখন গোলীয় দর্পণের কিছু যে হতে হবে, কি কি জিনিস দেখা হলি, গোলীয় দর্পণের ক্ষেত্রেও কি আলোর নিয়মিত প্রতিফলন হবে, কেমন? একটা দিক থেকে আসবে, আসে একটু নিচু দিকে যাবে, সেম ভাবে আবার আসবে, এদিকে যাবে, আবার মাঝে মাঝে আলো এই পাশে দিয়েও আসবে, এসে এভাবে যাবে, সেম টাইম এভাবে আসবে, এভাবে যাবে, বোঝা গেছে? বা এভাবে না, সরি, এভাবে আসবে, এটাও কি একটা নির্দিষ্ট বিন্দু থাকবে এখানে, এই সেম ভাবে যাবে, এখানে নিয়মিত প্রতিফলন হবে আলোর। এবং এই তো এটা মেইনলি গোলীয় দর্পণ বোঝা গেল, ঠিক আছে? আচ্ছা, এখন গোলীয় দর্পণের আবার দুই প্রকার, কি কি? গোলীয় দর্পণ দুই প্রকার, এটা হচ্ছে কি উত্তল এবং অবতল। আচ্ছা, উত্তল আর একটা অবতল। উত্তল অবতল জিনিসটা কি দেখো একটু বুঝি, আমি একটা উদাহরণ দিই তোমাদের, দেখো তাহলে একটা জিনিস একটু চিন্তা করো। এক দুইটা গলি দর্পণ আমরা নিলাম, ঠিক আছে? এখন একটার পাড়া এই পাশে লাগানো আছে, ঠিক আছে, আর একটার পাড়া লাগানো আছে এই পাশে। তো এই যে বাইরের দিকে পাড়া লাগানো আছে, অর্থাৎ কি তুমি যখন নিজেকে দেখবা, এখানে দেখবা না, বাইরের দিকে পাড়া মানে কি বাইরের দিকটা মনে করো আটকানো, প্রতিবিম্ব দেখতে হবে কিন্তু এই পাশে। তো এইটাই হচ্ছে সেই অবতল দর্পণ, ঠিক আছে? আরেকটা কি ভিতরে পাড়া লাগানো আছে, পাড়া নিজেকে দেখবা কি তুমি এই পাশে না, প্রতিফলন হবে এই পাশটাই। তো এইটা হচ্ছে সেই উত্তল দর্পণ, বোঝা গেল? অর্থাৎ কি বাইরের পৃষ্ঠে যখন দেখবা, যখন ভিতরের পাশে পাড়া লাগানো থাকবে সেটা হচ্ছে উত্তল, যখন বাইরের পাশে পাড়া লাগানো থাকবে সেটা হচ্ছে অবতল। উদাহরণ দিই, দেখো চামচ দেখতেছো না? আচ্ছা, এখন চামচের কিন্তু দুইটা পাশ, এই যে ভিতরটা গোল এবং বাইরেটা উত্তল। এখন নর্মালি দেখো তুমি আলো দেখো, ভালো করে বুঝবা কিন্তু, এখানে খেয়াল করো, দেখো আমি কি এই যে উত্তল পাশটা দেখতেছি নিজেকে, ধরো কি এই যে এই পাশটায় যখন দেখতেছি, হ্যাঁ, এই পাশটা যখন ধরো নিজেকে দেখতেছি, ঠিক আছে? হুম, তো এই যে এই পাশটা, এইটা হচ্ছে কি উত্তল আয়নায় দেখতেছি নিজেকে, এই যে ব্যাকানো পাশে দেখতেছি, তো আমি কিন্তু দেখো সেই ব্যাকানো পাশটা নিজেকে দেখতেছি, ভালো করে বোঝো, এই যে ব্যাকানো পাশটা নিজেকে আমি দেখতেছি। আবার এই পাশে যদি আমি নিজেকে দেখি, এই যে ভিতরের পাশে নিজেকে দেখতেছি, এই যে ভিতরের পাশে, তো ভিতরের পাশে যখন আমি নিজেকে দেখতেছি, এটা হচ্ছে অবতল। ক্লিয়ার? বোঝা গেছে উত্তল অবতল। এই পাশটা যখন নিজেকে দেখবো এটা উত্তল, এই যে
যখন এই পাশটা নিজেকে দেখবো অবতল। ক্লিয়ার? আচ্ছা, এখন উত্তল অবতলটা বিভিন্ন রকমের প্রতিবিম্ব গঠিত হয়, ঠিক আছে? টোটাল 5 থেকে 6 প্রকারের। এখন এইটা বোঝার আগে আমাদের একটা বেসিক জিনিস একটু বুঝতে হবে। এটা একটু মুছি আমরা। মেইন কিছু জিনিস, এই বেসিকটা তোমাদের অবশ্যই এবার তোমাদের 100% কনসেন্ট্রেশন বোর্ডে থাকবে কিন্তু, কারণ এই পেপারগুলো মিস করলে তুমি কিন্তু এই অধ্যায় মেইন টপিকগুলো হারাই যাবা। এটা যেন 100% মনোযোগ সহকারে দেখা হয়। ওকে, আসো বুঝি। আমি জিনিসটা দিলাম, ধরো কি এ বি, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে কিছু জিনিস লেখা আছে, দেখতেছো তোমরা? মেরু, বক্রতার কেন্দ্র, এটাকে বক্রতার ব্যাসার্ধ, প্রধান অক্ষ, প্রধান ফোকাস, গৌণ অক্ষ, ফোকাস দূরত্ব। আচ্ছা, এবার দেখো, ধরো এই পাশে পাড়া লাগানো আছে, চিন্তা করি আমরা, এভাবে পাড়া লাগানো আছে। এখন এই যে বিন্দুটা না, এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি অর্থ মেরু, ঠিক আছে? তো এটা হচ্ছে মেরু। এটা তুমি আয়না চিন্তা করো, হ্যাঁ? ধরো এবার আরো আছে, ধরো যখন এই চিত্র চিন্তা করতেছো, এটা হচ্ছে তখন মেরু। ক্লিয়ার? সেম টাইম বক্রতার কেন্দ্র। ভালো কথা, এটাকে আমরা একটা বৃত্তর মতো চিন্তা করি। হ্যাঁ, এই বৃত্তর মতো, তাই না? এটা বৃত্তর মতো চিন্তা করলাম। এবার এটাকে ধরলাম বৃত্তের কেন্দ্র আছে, এখানে ধরি আমরা, হ্যাঁ? ধরো এইখানে আছে বৃত্তের কেন্দ্র সি, এটাকে কিন্তু বক্রতার কেন্দ্র বলে, ঠিক আছে? টোটাল থেকে যখন আমরা বৃত্ত চিন্তা করবো, এটা হবে তার কেন্দ্র না? এবং এই বিন্দুটাকে, এই যে বিন্দুটা, এই যে সি বিন্দুটা, এই বিন্দুটাকে বলা আছে বক্রতার কেন্দ্র। ক্লিয়ার? এবার কি বক্রতার ব্যাসার্ধ। ওকে, এই যে সিপি, এই অংশটুকু, হ্যাঁ, এই যে এইখান থেকে এই যে এই অংশটুকু, এইটাকে বলা আছে বক্রতার ব্যাসার্ধ। এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে জানো? স্মল আর দিয়ে, স্মল আর। এটা উপরে লিখি আমরা, ধরো স্মল আর, এই যে সি এবং পি। ক্লিয়ার? আচ্ছা, এবার প্রধান অক্ষ, এই যে এ বি দেখতেছি না, এই এটা আরো বড় হইতে পারে। ধরো কি এটা লিমিট নাই, এটা হইতে পারে এই পর্যন্ত, হইতেই পারে, আবার হইতে পারে এই পর্যন্ত, হতে পারে। তো এই যে এ বিটা, এটা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ কি? এগুলো কিন্তু এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তোমরা যখন করবা, তোমরা কিন্তু মেরু মানে পি দিয়ে বোঝাতে হবে তোমাদেরও, মানে এই যে বক্রতার কেন্দ্রকে সি দিয়ে প্রকাশ করা হয়। ক্লিয়ার? মানে এগুলো চিহ্ন এদের। আচ্ছা, এবার আছে কি প্রধান ফোকাস। প্রধান অক্ষ শেষ, এবার কি প্রধান ফোকাস। দেখো এই যে সি এবং পি, এর যে মাঝখানে বিন্দুটা, ধরো এখানে, হ্যাঁ, সি এবং পি এর যে মাঝখানটা একদম মাঝ, এই পাশে হাফ, এই পাশে হাফ, এটাকেই ফোকাস বিন্দু বলে, ঠিক আছে? এটাকে বলে ফোকাস বা প্রধান ফোকাস। প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। ক্লিয়ার? প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। তাহলে কি এটাকে প্রকাশ করা হবে এফ দিয়ে। এবং একটা জিনিস মনে রাখবো সবসময়, এই যে এফটা না, আচ্ছা তার আগে একটা জিনিস বলি, গৌণ অক্ষ পরে যাই আমরা। ফোকাস দূরত্বটা কি জিনিস? ফোকাস দূরত্ব হলো কি, এই যে এইখান থেকে এই পর্যন্ত, এই যে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, হ্যাঁ, এতটুকু, এটাই হচ্ছে কি ফোকাস দূরত্ব। তুমি ফোকাস দূরত্ব হচ্ছে কি r/2। সবসময় মনে রাখবো r/2। r/2 মানে কি, এই যে এতটুকু না, এটুকু নাকি অর্ধেক না এর? তাহলে এটুকু কি আমরা আর এর অর্ধেক বলতে পারি, সে r/2। এতটুকু যদি আর হয়, তাহলে এইটুকু কি আর এর অর্ধেক। r/2 হচ্ছে ফোকাস দূরত্ব। মানে কি এই টোটাল আর সমান সমান যদি 4 হয়, সাপোজ আর সমান সমান 4, এই টোটালটুকু যদি 4 হয়, এইটুকু হবে 2। বোঝা গেছে? আচ্ছা, এটাকে প্রকাশ করা হবে এফ দিয়ে। আর কি গৌণ অক্ষ। গৌণ অক্ষ কি, ধরো এইখান বরাবর আরেকটা অক্ষ আছে, হ্যাঁ, ধরো এই বরাবর আরেকটা অক্ষ আছে। তো এটা যদি প্রধান অক্ষ হয়, এটা হচ্ছে গৌণ অক্ষ। আরো একটা অক্ষ আছে, এটা হচ্ছে গৌণ অক্ষ। ক্লিয়ার? আচ্ছা, এটা একটু মুছে ফেলি আমরা। চিনলাম তো কোনটাকে কি বলে? আবার একটু রিক্যাপ করি। দেখো মেরু, এই যে পি বিন্দুটা, এই যে এই বিন্দুটা, এটা হচ্ছে মেরু। ক্লিয়ার? এবার কি বক্রতার কেন্দ্র, এই যে সি, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এবং এই যে দূরত্বটুকু বক্রতার ব্যাসার্ধ। ক্লিয়ার? এবং এটাকে প্রকাশ করা হবে আর দিয়ে, এটাকে প্রকাশ করা হবে আর দিয়ে।
আচ্ছা, এবার কি এই যে বক্রতার কেন্দ্র, সরি বক্রতার যে ব্যাসার্ধ, বোঝা গেছে? বক্রতার ব্যাসার্ধর অর্ধেক বিন্দু যেখানে, হ্যাঁ, যেখানে অর্ধেক আসবে, এইটাকে হচ্ছে প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। এটাকে প্রকাশ করা হচ্ছে এফ দিয়ে। ওকে। আচ্ছা, এবার এফ থেকে পি পর্যন্ত, অর্থাৎ কি এই যে মেরু পর্যন্ত, হ্যাঁ, যে দূরত্বটুকু, এটাকে বলা হচ্ছে কি ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব আর ডিস্টেন্স, হ্যাঁ, এটাকে r/2 দ্বারা প্রকাশ করা হয়। মানে কি এই যে টোটালটা যদি আর হয়, এটুখানে হবে কি r/2 বা r এর অর্ধেক। বুঝলাম? এবং এই যে প্রধান অক্ষ তো এবি, ক্লিয়ার? গৌণ অক্ষ কি, এই যে আরেকটা অক্ষ আঁকাই আমরা এখানে, সেটা হবে গৌণ অক্ষ। তো ক্লিয়ার? সব জিনিস মোটামুটি আমরা চিনলাম। ওকে, এবার আমরা চিনব কি উত্তল এবং অবতলটা আরেকবার বুঝি। উত্তল এবং অবতলে প্রতিবিম্ব কিন্তু বিভিন্ন রকমের হয়, ঠিক আছে? মানে কি যখন আমরা উত্তল, এটা নিন, যখন আমরা উত্তল চিন্তা করব, এই যে যখন উত্তল চিন্তা করব, তখন এখানে কিন্তু প্রতিবিম্ব হয়, মানে একটা প্রক্রিয়া, আলাদা প্রক্রিয়া। এবং যখন অবতল হয়, এখানে আলাদা একটা প্রক্রিয়া থাকে, সেটা এবার একটু দেখবো আমরা। আচ্ছা, এটাকে আমরা কি অবতল, এটা তো অবতল হয় না, বুঝতে পারতো তো সবাই, যেহেতু বাইরে পারানো লাগা মানে কি অবতল। ওকে, আচ্ছা, এটা অবতল। এখন এখানে এটা কেমন হবে, এগুলো একটু মুছি আমরা, ঠিক আছে? এবার এগুলো একটু মুছে ফেলি। এটা তো তুমি বুঝতেছো যে এটা ফোকাস বিন্দু। আচ্ছা, এখন এইখানে ব্যাপারটা কেমন, ধরো প্রথমে এটা কি প্রধান অক্ষ, ধরো প্রধান অক্ষ বরাবর একটা আলো আসলো, প্রধান অক্ষর সমান্তরাল, সমান্তরাল তো বোঝো, এই যে এইটা সেম দূরত্ব, এখানে যতটুকু দূরত্ব এখানে ততটুকু দূরত্ব, তাই তো? এখানে যতটুকু দূরত্ব হবে এখানে ততটুকু দূরত্ব থাকবে, এটা কি সমান্তরাল বলে, সমান্তরাল রেখা। সেম ভাবে, হ্যাঁ, প্রধান অক্ষের সমান্তরালে আরেকটা রেখা আসলো, ধরো বা আলো, একটা আলোক রশ্মি কিন্তু এটা, হ্যাঁ, আলো থেকে আসতেছে, আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আসলো। একটু ভালো করে মুছি, ওয়েট করো তো, ঘিজেমিজি লাগতেছে ব্যাপারটা। আচ্ছা, এই জিনিসটা একটু মুছে ফেলবে, ঠিক আছে? বুঝছো তো কি জিনিস? আচ্ছা, ধরো কি প্রধান অক্ষের সমান্তরালে একটা আলো আসলো, আলো যদি আসে, এই বান্ধব যাবে কোন নিতে জানো? এই যে বাধা পালো, বাধা পালো সবসময় প্রধান ফোকাস দিয়ে ফিরবে। এটা কিন্তু নিয়ম। যতবার আরেকটা আসলো, ধরো আরো একটা আসলো, হ্যাঁ, আরো একটা গেল, এও ফিরবে কিন্তু এই পথেই। ক্লিয়ার? সবসময় এই যে প্রধান ফোকাস এফ, সর্বদা এফ দিয়ে যাবে। ওকে, ফিরবে এফ দিয়ে। আচ্ছা, গেল। এবার সেম ভাবে ধরো, আর এই চিহ্নগুলো যেন মিস না হয়, এটা মানে কি যে আসছে চলে যাচ্ছে, চিহ্নগুলো যেন মিস না হয়। এবার আরেকটা আলো আসবে কেমনিতে জানো? প্রধান ফোকাস দিয়ে, প্রধান ফোকাস দিয়ে আসলো, ওটা আসছে, এবার প্রধান ফোকাস দিয়ে আসবে। এবার এখানে আয়না রিফ্লেক্ট হবে, রিফ্লেক্টে কমনি যাবে, যাওয়ার সময় যাবে কি এই যে প্রধান অক্ষ এর সমান্তরাল হয়ে যাবে। এই যে বোঝা গেছে? তাহলে বোঝো, ভালো করে বোঝো, একটু মনোযোগ দাও। প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আসলো, যাবে প্রধান ফোকাস দিয়ে। ওকে, আর প্রধান ফোকাস দিয়ে আসলো, যাবে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে। ঠিক আছে, আরেকটা আলো যদি আসে, ধরো এখানে আরেকটা আলো আসলো এই বরাবর প্রধান ফোকাস দিয়ে, এবং কিন্তু এর সমান্তরাল হয়ে ফিরবে। ওকে, আরেকটা ব্যাপার হয়, ধরো কি জানো, এই যে সি না, একটা আলো, আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এই কেন্দ্রতে যদি একটা আলাদা কাল ইউজ করি আমি, ওয়েট, লাল কালিটা গেল কই? আচ্ছা, ধরো কি এইখান থেকে একটা আলো আসলো, হ্যাঁ, একটু ঝাপসা ঝাপসা, বাট একটু বোঝো। ধরো কি একটা আলো বক্রতার কেন্দ্র দিয়ে গেল, ওকে, যাচ্ছে বক্রতার কেন্দ্র দিতে যায়, এ ফিরবে কমনি জানো? এই যে এই পাশ থেকে গেল, এ ফিরবো সেম পথে ফিরে আসবে। ওকে, যে এই দিকটা যাবে আবার এই দিকটাই ব্যাক করবে, মানে কেন্দ্র দিয়ে, এই কেন্দ্র দিয়ে যে আলোটা যাবে সর্বদা সব সময় কেন্দ্র দিয়ে গেলে কেন্দ্র দিয়ে ব্যাক করবে। ওকে, আচ্ছা, বোঝা গেছে? এগুলো হয় অবতল দর্পণে। উত্তল দর্পণে আমরা একটু আসবো যখন। উত্তল দর্পণে প্যারা লাগবে কি ভিতরে পাশে না? হ্যাঁ,
তাহলে এখানে একটু মার্ক করি, এটা ধরো সেই সি, ওকে, এটা হচ্ছে কি এফ, এটা হচ্ছে পি মেরু, ওকে। সেম ভাবে এবার ধরো এই পাশটা একটা আলো আসলো, এই একটা আলো আসলো, আসলো তো আমরা কি বলেছি যে প্রধান অক্ষ এটা, তাহলে কি প্রধান অক্ষ সমান্তরাল একটা আলো আসলো, আসার পর এইটা মনে হবে কোন দিকে আসছে জানো, এই যে ফিরবে হচ্ছে এই পাশ দিয়ে, ঠিক আছে, ফিরবে হচ্ছে এই পাশ দিয়ে। বোঝা গেছে কি হয়েছে, ভালো করে বোঝো, মানে কি মনে হবে এই যে এই রেখাটা যে এমনি আসলো, আশা করে আলোটা এমনি ফিরে যাবে, আলোক রশ্মিটা এই পথে আসবে, এসে এই পথে ফিরে যাবে, বাট দেখে কেমন মনে হবে জানো, এই যে আলোটা ফিরতেছে না, মনে হচ্ছে কি এই পাশটা আলোটা যাচ্ছে না, মনে হবে কি যে প্রধান ফোকাস দিয়ে আলোটা যাচ্ছে, ক্লিয়ার। আচ্ছা, সেম হবে আরো একটা আলো আসলো, এই আরো একটা আলো আসলো, হুম, এটা আসতেছে, এও ফিরবে কিন্তু এই যে মনে হবে কি প্রধান ফোকাস দিয়ে, সরি এই এই তাহলে এই পাশ দিয়ে আসবে, এই পাশে ফিরে যাবে, এবং মনে হবে কি আলোটা এই প্রধান ফোকাস থেকে যাচ্ছে, দেখে মনে হচ্ছে কি এই যে এখান থেকে আলো বেরো যাচ্ছে না, এই যে মনে হচ্ছে কি তুমি এখানে ধরো একটা টর্চ লাইট, মনে হচ্ছে কি আলো তুমি এখান থেকে মারতেছো, এমন, বোঝা গেছে। তো এইগুলো হচ্ছে আচ্ছা, আরেকটা ক্ষেত্র হয় কেমন জানো, একটা আলো ধরো এবার এই পাশ দিয়ে আসলো, হ্যাঁ, ওকে, এটা এসে ধরো এই বরাবর আসবে, এই যে মনে এই কেন্দ্র বরাবর এসে মিশছে মনে হবে, তো এই বান্দা কি হবে জানো, এই যে পাশটা আসবে এও ঠিক সেই পাশে ফিরে যাবে, দেখে মনে হচ্ছে কি যে আলোটা কেন্দ্র দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে না, মনে হচ্ছে এখানে টর্চ লাইটটা আবার এখানে আছে, মনে হচ্ছে কেন্দ্র দিয়ে আলোটা যাচ্ছে। এখন কি বলেছিলাম, যখন কেন্দ্র দিয়ে আলো যাবে, যে পথে যাবে সেই পথে ব্যাক করবে, সেম টাইম এটাও দেখছি যেহেতু মনে হচ্ছে কেন্দ্র দিয়ে, যেহেতু কেন্দ্র দিয়ে মিলিত হচ্ছে, হুম, এটা সেম যে এই পথে আসবে, যে এই পথে আসলো, আবার এই পথেই ফিরে গেল, বোঝা গেছে, ক্লিয়ার। তো এটাই হচ্ছে সেই অবতল এবং উত্তল দর্পণের আলোর মানে রিফ্লেকশন প্রক্রিয়া, আলোগুলো এভাবেই যাবে এবং আসবে, ক্লিয়ার। আমি কিন্তু যথেষ্ট ভেঙে ভেঙে বুঝাইছি, এরপরে যদি কারোর কনফিউশন থাকে, প্রথমবার দেখতেছো কনফিউশন থাকতেই পারে, তোমরা অবশ্যই ক্লাসটা আবার একটু দেখবা যদি কনফিউশন থাকে, ওকে। তো হেই মোটামুটি বেসিক আমরা বুঝলাম অবতল দর্পণে কিভাবে আলোর প্রতিফলন হয়, উত্তল দর্পণে কিভাবে আলোর প্রতিফলন হয়। আচ্ছা, নেক্সট ক্লাসে আমাদের 6টা চিত্র আছে, দেখবা তোমরা একটা বইটা যখন দেখবা, মানে 6 রকমের প্রতিফলন হয়, 6 টাইপের, এই 6 টাইপের প্রতিফলনটা আমরা পরবর্তী ক্লাসে শুধুমাত্র আলাদাভাবে ওই 6টা টাইপে বুঝবো, এবং চিত্র এঁকে এঁকে, কারণ তোমাদের কোয়েশ্চেন যখন হবে এই 6টা চিত্র কিন্তু অবশ্যই আসবে, এবং চিত্রের বৈশিষ্ট্য, চিত্র দেখে তুমি কি বুঝতেছো দর্পণ কেমন হচ্ছে, সরি প্রতিবিম্ব কেমন হচ্ছে, এগুলো আমরা আগামী ক্লাসে লেকচার 2-তে গিয়ে বুঝবো, ঠিক আছে। এবং তারপরে আর একটা ক্লাস হবে, সেটা হচ্ছে কি আমরা জাস্ট কিছু সিকিউ অ্যান্সার করবো, ওকে, ক্লিয়ার। আচ্ছা, তো এই তো, আর কি কিছু শেখার আছে আজকে? এই সবগুলো কিন্তু আমরা মোটামুটি শিখেছি, তাই না? গুলো তখন পারলাম, এই সবগুলো পারলাম, প্রতিবিম্বটা আজকে থাক, প্রতিবিম্বটা আমরা নেক্সট ক্লাসে বুঝবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বুঝি আমরা, সেটা হচ্ছে কি বিবর্ধন, এটা মোটামুটি ক্লিয়ার। চিত্রগুলো একটু তোমরা নিজের মতো খাতায় প্র্যাকটিস করবা, এই যে যেটা বললাম এই পাশটা আসবে, এই যে যাবে, এটা অবশ্যই তোমরা খাতায় মিনিমাম এই চিত্রটাই মিনিমাম 5 বার আঁকবা, কতবার, মিনিমাম 5 বার আঁকতেই হবে, সেম টাইম এইটাও নিজেদের মতো খাতায় মিনিমাম 5 বার আঁকবা, না হলে কি ভুলে যাবা, আমি গ্যারান্টি দিচ্ছি, যত ভালো করে বোঝো না কেন এখন, যেখান থেকেই বোঝো না কেন, যে টিচারের কাছ থেকেই বোঝো না কেন, এটা যদি বাসায় প্র্যাকটিস না করো ভুলে যাবা, ওকে। তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এটা মুছি তাহলে আমরা। আচ্ছা, এবার কি আমরা শিখতে পারতাম, ধরো বিবর্ধন কি জিনিস, বিবর্ধন, আচ্ছা বিবর্ধন কি জিনিস, আচ্ছা নর্মাল একটা জিনিস বুঝি তো, দেখো ধরো তুমি তোমাকে আয়নায় দেখতেছো, হ্যাঁ, এটা কিন্তু সবসময় হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে অবতল এবং উত্তল দর্পণ এইখানেই হবে, হ্যাঁ, সমতল দর্পণে কিন্তু বিবর্ধন খুব একটা হয় মানে বোঝা যায় না এইভাবে। এখন এইটা হচ্ছে কি রেশিও, মানে কি তুমি লক্ষ্য বস্তু, তুমি নিজেকে আয়নায় দেখতেছো, হ্যাঁ আমি নিজেকে আয়নায় দেখতেছি, এখন আমার যে আকৃতিটা এবং আয়নায় আমার যে প্রতিবিম্বটা, এর আকৃতির যে রেশিও বা অনুপাত,
সেটাকে আসলে বিবর্তন বলে। তাহলে কি জিনিসটা লিখি আমরা। ওকে, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কি বিবর্তন বলে। ওকে, প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর অনুপাতকে, দৈর্ঘ্যের অনুপাতকে বিবর্তন বলে। একটু মনে রাখবা এখানে প্রতিবিম্বের দৈর্ঘ্য এটাকে সবসময় এল প্রাইম দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। এই যে এটা সর্বদা এল প্রাইম, এল প্রাইম, এবং এই যে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এটা সর্বদা এল, এল দিয়ে প্রকাশ করা হয়, মানে স্মল এল। ওকে, এটা স্মল এল, এটা স্মল এল, এবং এই বিবর্ধনটাকে প্রকাশ করা হয় হচ্ছে স্মল এম দিয়ে। এখন যেটা আমরা একটু লিখি, এটা আসলে সূত্রটা বা কেমন হয় বা গাণিতিক রূপটা কেমন। এম ইজ ইকুয়াল টু প্রতিবিম্বের দৈর্ঘ্য, ওকে, প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। ওকে, এটাকে কি বলেছি আমরা, এল প্রাইম। এই যে উপরে যেটা চিহ্নটা দিলাম না আমরা, এটাকে বলে প্রাইম চিহ্ন। ওকে, তোমরা যারা সেট ফাংশন করছো সেখানে বুঝবে প্রাইম জিনিসটা, জেনারেল ম্যাথের সেট ফাংশনে। এবং এটা হচ্ছে এল। তাহলে কি আসে এই বরাবর, অর্থাৎ এম সমান সমান লিখতে পারি কি, এম সমান সমান এল প্রাইম ডিভাইডেড বাই এল, এবং এইটাই হচ্ছে আমাদের সেই সূত্রটা। ওকে, এবং এটাকে আরেকটা ভাবে প্রকাশ করা হয়, সেটা কি জানো, এটা হচ্ছে দূরত্ব দিয়েও প্রকাশ করা যায়। কেমন, একটা সেম সূত্র, এটাকে প্রতিবিম্বের, আচ্ছা তো না লিখি, প্রতিবিম্বের এই যে দৈর্ঘ্যর জায়গায় আমরা দূরত্ব, দূরত্ব এবং সেম টাইপ, সরি, লক্ষ্যবস্তুর দূরত্ব দিয়ে প্রকাশ করা যায়। সর্বদা মনে রাখবা এখানে একটা মাইনাস চিহ্ন আসে, প্রতিবিম্বের আগে মাইনাস চিহ্ন আসে। এটাকে প্রকাশ করা হয় ভি দিয়ে, দূরত্ব। এটাকে প্রকাশ করা হয় স্মল ইউ দিয়ে, ঠিক আছে। তো এটা আমরা লিখতে পারি কি, এম সমান সমান কি মাইনাস ভি, এই যে মাইনাস, বাই ইউ। এখানে একটা জিনিস মনে রাখবা, তাহলে কি, ধরো এটা জাস্ট ধরি যে ম্যাথ কিভাবে আসে সেটা একটু চিন্তা করি। ধরো কি দেওয়া আছে, তোমাদের কোশ্চেন দেওয়া থাকবে যে এটার ক্ষেত্রে তখন এই সাথে চিন্তা করবো। ধরো কি প্রতিবিম্বের, এটা কি ছিল, প্রতিবিম্বের দৈর্ঘ্য, ধরো প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 10, হ্যাঁ, তুমি দেওয়া আছে কি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 2, তাহলে কি 10/2 বিবর্তন কত হবে, 5। তো এইটা হচ্ছে সেই বিবর্তন, বোঝা গেছে। সেম টাইম এখানে দেওয়া আছে ধরো দূরত্ব, হ্যাঁ, দেওয়া আছে কি যে আয়না বা দর্পণ, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব দেওয়া আছে ধরো 10 আছে, কিন্তু একটা মাইনাস দিবা এখানে, এবং দেওয়া আছে কি লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া আছে ধরো 5, বিবর্তন কত হবে, এই যে -2। ওকে, আচ্ছা আরেকটা জিনিসটা মনে রাখতে হবে, এই যে একটা মান আসছে না নেগেটিভ, তাহলে কি যদি বিবর্তন নেগেটিভ হয়, ওকে, যদি নেগেটিভ বা ঋণাত্মক হয়, এটা উপরে লিখি আমরা এরকম মুছলাম, ঠিক আছে। আচ্ছা যদি বিবর্তন নেগেটিভ বা ঋণাত্মক হয়, বিবর্তন যদি ঋণাত্মক হয় তাহলে প্রতিবিম্ব হবে কি অবাস্তব। ওকে, এবং যদি ধনাত্মক, ধনাত্মক বা কি পজিটিভ, পিও এস আই টি আই, পজিটিভ হয় তাহলে কি হবে বাস্তব। ক্লিয়ার, বাস্তব বা উল্টা, দরকার নেই, বাস্তবটাই মনে রাখো, উল্টাটা আসে না, কারণ উল্টা সোজা এই জিনিসটা আজকে বইতে দেওয়া আছে, বই থেকে একটু দেখে নাও, ঠিক আছে। আমি একটু ভুলে গেছি,
আচ্ছা, উল্টা আঁকা সোজা এটা যখন বিবর্তনটা যেটুকু আছে ওইখানে সুন্দর করে লেখা আছে নিচেই, এটা একটু বোর্ড থেকে দেখে নিও, ক্লিয়ার? তো এটুকুনি শিওর, যদি ধনাত্মক হয় তাহলে এই যে ধনাত্মক মান যেখানে এটা 5 থাকে পজিটিভ পাইছি না, তাহলে এখানে বাস্তব হবে প্রতিবিম্ব বাস্তব হবে। ওকে, এই যেখানে নেগেটিভ পাইছি না আমরা মানটা, হইতে পারে এখানেও নেগেটিভ আসতে পারে, হ্যাঁ এখানে কিন্তু -5 আসতে পারে, ইজি। এখানেও +2 আসতে পারে, হইতেই পারে, দুই ক্ষেত্রেই হইতে পারে। এটা যে এমন না যখন আমরা এই সূত্র দিয়ে করবো তখন নেগেটিভ আসবে, এই সূত্র দিয়ে করলে পজিটিভ আসবে, এমন কিছু না। এই সূত্র তো নেগেটিভ আসতে পারে। ওকে, তো যখন নেগেটিভ হবে তখন অবাস্তব হবে, ক্লিয়ার? তো এই তো আজকের ক্লাসটা মোটামুটি এতটুকুই ছিল। মোটামুটি আমরা খুবই ইজি যে জিনিসগুলো আলোচনা করলাম, ঠিক আছে, দিস থিংস আর ভেরি ইজি। ওকে, যা যা আজকে আলোচনা করেছি খুবই সহজ এবং তার বেসিক, এইগুলো যদি তুমি না জানতে প্রচুর এমসিকিউ মিস করতা। আর একটা কথা বলি, তুমি অষ্টম অধ্যায় কত ভালো পারো, আলোর প্রতিফলনটা কত ভালো পারো, হ্যাঁ, তার অন্যতম একটা জিনিস হচ্ছে রিডিং পড়া। তুমি রিডিং কত ভালো করে পড়েছো এই অধ্যায়, তুমি যার কাছ থেকে শেখো না কেন, তুমি আমার কাছ থেকে শেখো বা অন্য কোনো টিচারের কাছ থেকে শেখো, হ্যাঁ, কিন্তু এটা সবসময় মনে রাখবা, তুমি যদি রিডিংটা ভালো করে না পড়ো কখনোই চ্যাপ্টার মনে রাখতে পারবে না, কখনো মনে রাখতে পারবে না। তো মিনিমাম তোমার এই অধ্যায় রিডিংটা মিনিমাম 3 বার পড়া লাগবে। আজকে পড়তে বলছো তাহলে তুমি প্রথমে একবার পড়লা, 2 মাস পরে আরেকবার পড়লা, 3 মাস পরে আরেকবার পড়বা, বাট পড়তে হবে। 3 মাস না পড়লে মানে যেহেতু একটা থিওরিটিক্যাল একটা চ্যাপ্টার মনে রাখতে পারবে না। ওকে, তো এই তো আজকে ক্লাসটা এখানে শেষ হোক। পরবর্তী ক্লাসে আমরা 6টা চিত্র চিত্র এঁকে এঁকে একদম সুন্দর মতো ব্যাখ্যা করে করব, এবং ওই ক্লাসটাকেও মিস করবে না, কারণ ওই ক্লাসটা থেকেই তোমাদের এই চ্যাপ্টারের যে সৃজনশীলগুলো আসে ওই ক্লাস দেখলে ক্লিয়ার হবে। তো এই ক্লাসটার জন্য কেউ মিস না করো। ওকে, খুবই ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু এর পরের ক্লাসটা, হ্যাঁ। এবং আরেকটা কিছু সূত্র আছে ওইখানে, হ্যাঁ, এই সূত্রটাও ওইখানে আলোচনা করব, ওই সূত্র দেখে কীভাবে ম্যাথ হয় সেটাও ওইখানে আলোচনা করব। এবং তারপরে গিয়ে আরেকটা ক্লাস হবে, সেই ক্লাসটায় আমরা জাস্ট এই অধ্যায় থেকে যে প্রবলেমগুলো হয় মানে যে লেভেলের সিকিউ কোয়েশ্চেনগুলো আসে কিছু কোয়েশ্চেন সলভ করব, তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি ক্লোজ। এবং বিশ্বাস রাখো, তুমি যেহেতু প্রথমবার করতেছো কিছুদিন যদি ক্লিয়ার মানে মনে হয় যে কিছু বুঝতেছো না, বাট পেইন না, তুমি যখন রিডিংটা পড়বা আরও ক্লিয়ার হবে। যদি মনে হয় কিছু ভুলে যাচ্ছ ক্লাসটা অবশ্যই আরেকবার করবা, কারণ এই যে জিনিসগুলো আমি বললাম একটা ক্লাস একবার দেখে মনে রাখা খুব টাফ। তো প্রয়োজনে আজকে না হোক 1 সপ্তাহ পরে গিয়ে ক্লাসটা আবার করবা, হ্যাঁ। কারণ কি এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কারণ খুব সহজ চ্যাপ্টার। এখান থেকে এমসিকিউ আসবে প্রায় 3-4টা, এবং যে সিকিউটা আসবে সিকিউটা একটা মাস্ট পাবা, হ্যাঁ। এবং সিকিউটা খুবই ইজি, কেউ যদি এই চ্যাপ্টারটা স্কিপ করে বা মনে করে যে আমি পারবো না, এটা হবে তার জন্য একটা বোকামি। ওকে, তো ক্লাসটা অবশ্যই মন দিয়ে করবা। বাই বাই।